সুপ্রিয় শিক্ষার্থী, আবারও ক্লাস ভাইবসের পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আপনাদের সাথে আছি আমি ফজলে রাব্বি। আমরা আজকে আলোচনা করব গ্রামারের খুব ইন্টারেস্টিং একটা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা ক্লাস 6 থেকে শুরু করে আপনার ইন্টারমিডিয়েট সহ ক্লাস 9, 10 এবং জবের পরীক্ষাগুলোতে যে টপিকটা আপনার খুবই প্রয়োজনীয় এবং খুব দরকারি, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ নিয়ে অনেকেরই খুবই একটা সমস্যা দেখা যায়, যে ভয়েস চেঞ্জ করতে পারে না, গঠন মনে রাখতে পারে না, সাহায্যকারী ভার্ব নিয়ে সমস্যা। সেই সকল সমস্যা দূর করতে আপনাদের সাথে আছে আমি ফজলে রাব্বি। এই ক্লাসটা করলে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি ভয়েস চেঞ্জটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসের শুরুতে আমরা আলোচনা করব হচ্ছে কোন বাক্যগুলো আসলে ভয়েস চেঞ্জ করা যায় এবং কোন বাক্যগুলো ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো না। ভয়েস চেঞ্জ তো অনেকেই করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার একটা বন্ধু আপনাকে একটা ভয়েস চেঞ্জের একটা বাক্য দিয়ে বললো যে এই বাক্যটা ভয়েস চেঞ্জ করো, কিন্তু আদৌ সেটা ভয়েস চেঞ্জ করা যায় না। তো প্রথমে আমরা শিখবো যে কোন বাক্যগুলো ভয়েস চেঞ্জ করা যাবে এবং কোনটা করা যাবে না, সেটা শিখবো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে। তবে তার পূর্বে আমাদের প্রথমে একটা ভার্ব চিনতে হবে, যে ওই ভার্ব যদি ওই একটা বাক্যতে ইনক্লুড থাকে, তাহলে মনে করতে হবে যে সেই বাক্যটা কি করতে হবে, ভয়েস চেঞ্জ করা যাবে। প্রথমে আসি হচ্ছে আমরা ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বটা আসলে কি, এটা শুনে অনেকের মাথা ব্যথা করছে যে ট্রানজিটিভ ভার্ব তো নাম আগে শুনি নাই। সমস্যা নাই, আমি একদম ইজি ভাবে বুঝিয়ে দিচ্ছি। ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বটার পরে সাধারণত অবজেক্টের কি হয়, প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্টের প্রয়োজন হয়। এখন এটাতে বুঝলাম যে প্রত্যেক বাক্যেতে একটা করে অবজেক্ট থাকে, আবার অনেক সময় থাকে না। হ্যাঁ, তার একটা শর্টকাট টেকনিক হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে যদি আপনি পুরো বাক্যটাকে উঠিয়ে দেন, মানে যে ভার্ব থেকে যে পুরাটা যে এক্সটেনশন থাকে সেটা যদি উঠিয়ে দেন এবং সেখানে যদি ইট বসান, আইটি, ইট, যে এক্সাম্পল দিচ্ছি, যেমন আই রিড এ বুক, এই বাক্যটা আছে। এখন এই এটা তো ভার্ব, এটা ভার্ব ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ সেটা বোঝার উপায় হচ্ছে আপনাকে অবজেক্টটা দেখতে হবে। এটা হচ্ছে অবজেক্ট। এখন আমি কি বললাম যে ট্রানজিটিভ ভার্বে অবজেক্টের প্রয়োজন হয়, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্বে অবজেক্টের প্রয়োজন হয়। সেটা কিভাবে বুঝবো? শর্টকাট টেকনিক হচ্ছে আপনি এই ভার্ব থেকে পরের অংশটাকে বাদ দেন। ধরেন যে এটা নাই, আপনি চিন্তা করেন যে এখানে একটা ইট বসাইবেন, আইটি, ইট দিয়ে যদি রিপ্লেস করেন, এই ইট মানে কি আমরা জানি ইহা বা এটা। তাহলে আমি যদি বলি যে আই রিড ইট, আমি এটা পড়ি, ঠিক আছে? তাহলে এটা কি অর্থপূর্ণ হয়? হ্যাঁ, অবশ্যই অর্থপূর্ণ হয়। যখনই কোনো ভার্বের পরের অংশটিকে আপনি উঠিয়ে দেবেন এবং উঠিয়ে দেওয়ার পরে ইট দ্বারা রিপ্লেস করে যদি সেটার অর্থ যদি সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থ যদি মিলে যায়, তাহলে সেটা ভাববেন এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছেন? আর এই ট্রানজিটিভ ভার্ব বলা যে বাক্যগুলো থাকে সেগুলোকে সচরাচর কি করা যায়, ভয়েস চেঞ্জে রূপান্তর করা যায়। এখন আসি ইনট্রানজিটিভ ভার্বের একটা এক্সাম্পল। ইনট্রানজিটিভ ভার্বে মূলত অবজেক্টের কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? অবজেক্টের কোনো প্রয়োজন হবে না। এক্সাম্পল দেখি, যেমন আই স্লিপ। এখন যদি বলে যাচ্ছে আমি ঘুমাই, এখন এখানে দেখাচ্ছে যে আই স্লিপ, আমি কি করি, ঘুমাই। এখানে ইট বসান্ত, ইট বসালে কি মেলে যে আই স্লিপ ইট, আমি এটা ঘুমাই, এটা কি কোনো সময় অর্থপূর্ণ হয়? না, এই অর্থপূর্ণ না। ইট দ্বারা রিপ্লেস করার পরে যদি অর্থপূর্ণ না হয়, তাহলে সেটা ভাবেন যে সেটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। আর এরকম বাক্যে সচরাচর কি করা যায় না, ভয়েস চেঞ্জ করা যায় না। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে কোন বাক্যটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো এবং কোন বাক্যটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। তাহলে আমাদের কাজটা কিন্তু অর্ধেক পরিপূর্ণ হয়ে গেল, যে আমরা বাক্য দেখলে বুঝতে পারবো যে কোনটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো এবং কোনটা ভয়েস চেঞ্জ করতে পারবো না। এরপরের টপিক হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। সচরাচর যে স্ট্রাকচারটা হয়, প্রথমে সবাই আমরা জানি যে এটা কম বেশি সবাই জানে যে অ্যাক্টিভ ভয়েসের কি অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা এখানে লিখবো সাবজেক্ট, লিখলাম। এই সাবজেক্টটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব।
এখন আরেকটা ইন্টারেস্টিং টপিক হচ্ছে, মনে করবেন যে ভয়েসের সবসময়, প্যাসিভ ভয়েসের সবসময় কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তারপরে আমরা লিখতে পারি যে ভার্ব 3 লিখলাম, প্রথমে লিখলাম সাবজেক্ট। এই সাবজেক্টটা হচ্ছে অবশ্যই অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বা সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব, তারপর আসতেছে হচ্ছে মূল ভার্বের মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর আমরা কি করি, বাই যোগে পার করে দিই, বাই লিখি অথবা অনেক সময় আমরা টু লিখি। সেটা নির্ভর করা হচ্ছে ভার্বের উপর। ভার্বের সাথে সচরাচর যে প্রিপোজিশনটা ব্যবহার করা বা প্রিপোজিশনটা ব্যবহার করা হয় ওটা এখানে বসবে। বাই হতে পারে, টু হতে পারে, আর অনেক সময় ফ্রম বা অন্য অনেক প্রিপোজিশন হতে পারে। তারপরে আমরা লিখি যে, দুঃখিত, তারপরে আমরা লিখি হচ্ছে অবজেক্ট। এখানে অবজেক্টে লিখি মানে ওই যে আমাদের যে অ্যাক্টিভ ভয়েসের যে বাক্যটা আছে, ওই অ্যাক্টিভ ভয়েসের বাক্যের যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা এখানে বসে। এখন এই স্ট্রাকচারটা আমরা এক একটা সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখব। তাহলে তো এটা তো প্রথমে আমরা জানলাম যে এই সাবজেক্টটা কি হবে, যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা আছে সেটা সাবজেক্টিভ ফর্ম। এখন ওই 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 টেবিলটা আমরা সুন্দরভাবে এখন একটু দেখব। প্রথমে এখানে ধরলাম সাবজেক্টিভ, সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে অবজেক্টিভ। তাহলে আয়ের সাবজেক্ট, আই তো সাবজেক্টিভ ফর্ম, এটার হচ্ছে অবজেক্টিভ হচ্ছে মি। তারপরে এখানে আসি, হি তো সাবজেক্টিভ ফর্ম, হি এর অবজেক্টিভ হচ্ছে হিম। তারপর আছে শি, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। তারপরে এখানে যে উই দি, উই এর হচ্ছে আস। তারপরে যদি দে দেই, দের হচ্ছে দেম। ঠিক আছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যদি কোনো একটা বাক্যে, অ্যাক্টিভ ভয়েসের বাক্যে যদি অবজেক্টিভ ফর্ম তো ব্যবহার করছে, যদি মি থাকে, হিম থাকে, হার থাকে বা আস থাকে বা দেম, যে কোনো একটা থাকুক না কেন, যদি আমরা ওটাকে প্যাসিভ ভয়েসে যদি সাবজেক্ট বানাতে যাই তাহলে অবশ্যই আমাদের এই সাবজেক্টিভ ফর্মগুলো ব্যবহার করতে হবে, কারণ সাবজেক্ট হিসেবে সবসময় সাবজেক্টিভ ফর্মগুলাই বসে। ঠিক আছে, এখন আসি, এটা তো চলে গেল, আমাদের সাবজেক্টের প্যারাটা চলে গেল। এখন হচ্ছে সাহায্যকারী ভার্ব, এটা নিয়ে একটু পরে আলোচনা করি। এটা নিয়ে সুন্দর একটা আলোচনা করা আছে যেটা খুবই ইন্টারেস্টিং হবে আশা করা যায়। তারপর আসি ভার্ব 3, ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন মনে করবেন যে প্যাসিভ ভয়েসে ভার্বের সবসময় কোন ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের কোন ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা চলে গেল। এখন আসি বাই অথবা টু। এটা আমরা কি বলছি যে বাই অথবা টু বসে হচ্ছে গিয়ে, এটা ভার্ব ভেদে বিভিন্ন বাক্যে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন বাই ইটের সাথে বাই হয়, তারপর টু নোর সাথে টু হয়, এই বিষয়। এখন আমরা শিখবো হচ্ছে সাহায্যকারী ভার্বের বিষয়টা, যেটা আমি বলেছিলাম একদম পরে আলোচনা করব। এখন সাহায্যকারী ভার্ব, এখানে আমি একটা সুন্দর একটা বাক্য লিখেছি বা একটা লিখেছি যে কন্টিনিউয়াস টেন্স বাদে কোনো অ্যাক্টিভ ভয়েস সে বাক্য যদি কন্টিনিউয়াস টেন্স বাদে অন্য কোনো টেন্সে থাকে, তাহলে আমরা ওই বাক্যটাকে প্যাসিভ করতে গেলে কি করব, তার পরের টেন্সের সাহায্যকারী ভার্বটা নিয়ে আসব। কি মাথার উপর দিয়ে গেল? হ্যাঁ, আবার বলতেছি, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসের বাক্য কন্টিনিউয়াস টেন্সে না থাকে, যেমন কন্টিনিউয়াস টেন্স কি কি হতে পারে, প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে যে 6টা আছে, এই 6টা বাদে যদি অন্য কোনো টেন্সে থাকে তাহলে ওটাকে প্যাসিভ করতে গেলে আমরা তার পরের টেন্সের সাহায্যকারী ভার্বটা নিয়ে আসব। এখানে এক্সাম্পল দেই, যেমন এখানে যদি আমি বলি যে প্রেজেন্ট ইনডিফাইনাইট, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, শর্টকাটে লিখলাম। তারপরে দেখছি প্রেজেন্ট পারফেক্ট, তারপর আসতেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে টেন্সের একটা সিকোয়েন্স। ঠিক আছে, যেমন টেন্স এটাতে পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, তারপরে এটা,
ঠিক আছে, এখন ভয়েস যদি আপনি ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে টেন্সটা ভালোভাবে জানতে হবে। টেন্সের সিকোয়েন্সটা যদি আপনি মনে রাখতে না পারেন তাহলে ভয়েস আপনার জন্য অনেক কঠিন। আর যদি টেন্স আপনার মুখস্থ এবং সিকোয়েন্সটা খুবই আত্মস্থ থাকে তাহলে ভয়েস আপনার 2 মিনিটের খেল, 2 মিনিটে আপনার ভয়েসটা মোটামুটি সম্পূর্ণ শিখতে পারবেন। তাহলে আমি কি বলেছিলাম, যদি কন্টিনিউয়াস টেন্স থাকে, যেমন ধরেন এখানে এই কন্টিনিউয়াস টেন্স এবং এখানে এই কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, এই দুইটা কন্টিনিউয়াস টেন্স আছে আর বাকি আছে দুইটা। যেমন ধরেন একটা অ্যাক্টিভ ভয়েসের একটা বাক্য এই প্রেজেন্ট ইনডিফাইনাইটে দেওয়া আছে, তাহলে আপনি কি করবেন, সাহায্যকারী ভার্ব নেবেন তার ঠিক পরের টেন্সের, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব নেবেন। ঠিক আছে, এখন ধরেন এখন এটা বলতে পারেন যে এটা আর একটা কন্টিনিউয়াস ছাড়া একটা বাক্য। হ্যাঁ, এই বাক্য যদি অ্যাক্টিভ থাকে, যদি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে এবং ওটাকে যদি প্যাসিভ করতে বলে তাহলে আপনাকে কি করতে হবে, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্বটা নিতে হবে। ঠিক আছে, এখন আসি একটা ইন্টারেস্টিং কথা, যদি অ্যাক্টিভ ভয়েসে কোনো একটা কন্টিনিউয়াস টেন্সের বাক্য থাকে, কন্টিনিউয়াস টেন্সের বাক্য থাকে, যেমন থাকতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য আছে, সেটা আপনাকে কি করতে বললো, প্যাসিভ করতে বললো, অ্যাক্টিভ ভয়েসের একটা বাক্য প্যাসিভ করতে বললো, তখন আপনাকে কি করতে হবে, তারপরে টেন্সের সাহায্যকারী ভার্ব নেওয়া যাবে না, আপনাকে ওই টেন্সের সাহায্যকারী ভার্ব নিতে হবে এবং সাহায্যকারী ভার্বের পরে একটা নতুন করে একটা বিং যোগ করতে হবে, দ্যাটস এনাফ, তার আর কোনো কাজ নাই। আর যে গঠন আসে, প্রত্যলিক যে গঠন, ওটা অনুসারে যদি আপনি বাক্যটা দেন তাহলে ইনশাল্লাহ আপনার অ্যান্সারটা সুন্দর হবে। তাহলে এখান থেকে আবার নতুন কথা হচ্ছে, কি বলেছিলাম, যদি কোনো বা অ্যাক্টিভ ভয়েসের বাক্য প্যাসিভ করতে বলে, যে টেন্সে থাকুক না কেন আমরা তার ঠিক পরের টেন্সের সাহায্যকারী ভার্ব নিব। ঠিক আছে, পরের টেন্সের সাহায্যকারী ভার্ব নিব, কিন্তু যদি কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমরা কি করব, তারপরের কোনো টেন্সে যাব না, আমরা ওই টেন্সের সাহায্যকারী ভার্ব নিয়ে করব, শুধু একটা ভার্বের সাহায্যকারী ভার্বের পরে নতুন করে একটা বিং অ্যাড করব, আর গঠন অনুসারে আমরা ফেলে দিলেই তো আমাদের বাক্যটা হয়ে যাবে। এখন আমরা এক্সাম্পল সহ সেটা দেখব। এখন আমাদের এক্সাম্পল দিয়ে আরো সুন্দরভাবে যদি বোঝার কোনো বাকি থেকে থাকে তাহলে আমরা এই এক্সাম্পলের মাধ্যমে বাকিটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখছেন আপনি আমি দুইটা এক্সাম্পল লিখেছি, যেমন খুবই একদম বেসিক ইংলিশ দিয়ে শুরু করেছি, যে যদি এই এক্সাম্পলটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার দেখা যাবে যে আপনি মোটামুটি সবগুলো করতে পারবেন। সেই জন্য আমি একদম এবিসি লেভেলের এক্সাম্পল গুলো দিয়ে শুরু করছি, এগুলো যারা আপনার অনেকটা ভালো বোঝেন সেই জন্য। যেমন আই ইট রাইস, আমি এই বাক্যটা লিখেছি আই ইট রাইস, আমি ভাত খাই। ঠিক আছে, এখন আমরা প্রথমে দেখবো যে এটা আসলেই কি ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ, এটা ভয়েস করা যাবে কি করা যাবে না, তারপরে আমরা চেষ্টা করব এটা আসলে গঠন কি হবে এবং কোন টেন্সে যাবে। প্রথমে যদি দেখি ইট, এটা তো আমরা জানি সবাই ভার্ব, আর ভার্ব নিয়ে যদি কোনো সমস্যা হয়, যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের চ্যানেলের হচ্ছে প্লে লিস্টে গিয়ে দেখবেন যে টেন্সের বিষয়ে সুন্দরভাবে একদম ডিটেলসে আলোচনা করা আছে এবং নাউন প্রোনাউন্স পার্টস অফ সহ সবগুলো আলোচনা করা আছে, ওখান থেকে দেখে আসতে পারেন। আসি এখন কথা হচ্ছে ইটের পরে আমরা কি বলেছিলাম, এটা উঠায় দিব, দিয়ে আমরা কি বসাইবো, রাইস উঠাই দিয়ে আমরা ইট বসাইলাম, তাহলে আই ইট, আমি এটা খাই, এটা কি একটা অর্থপূর্ণ বাক্য হয়? হ্যাঁ, অবশ্যই হয়। এই যে অর্থপূর্ণ বাক্য হলো, এটাকে বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্ব থাকলে সেটাকে আমরা কি করতে পারবো, ভয়েস চেঞ্জে রূপান্তর করতে পারবো। তাহলে প্রথমে আমরা দেখি, এটা তো টেক্সট করলাম, টেস্ট ফলাফল কি হলো আমাদের, যে এটাকে এই বাক্যটাকে কি করা যাবে, ভয়েস চেঞ্জ করা যাবে। তাহলে করতে শুরু করে দিই। প্রথমে আসি, আমাদেরকে নিয়ম কি থাকে, যে প্রথমে আমরা অবজেক্টকে কি করব, সাবজেক্ট করব। তাহলে এখানে এইটার তো সাবজেক্ট আমরা সবাই জানি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টকে আমরা কি করব, সাবজেক্ট করব। তাহলে এই অবজেক্টটাকে এখানে সাবজেক্ট নিয়ে আসি, রাইস লিখলাম। এখন আসি, যে আমরা কি বলেছিলাম, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসের বাক্য যে টেন্সে থাকুক না কেন আমরা তার ঠিক পরের টেন্সের সাহায্যকারী ভার্বটা নিয়ে আসবো। তাহলে এটা কোন টেন্সে দেওয়া আছে, আই ইট রাইস, অবশ্যই প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে দেওয়া আছে। টেন্সে আমি আর বিস্তার আলোচনাতে যাচ্ছি না, কারণ ওটা নিয়ে ক্লাস অলরেডি আমি নিয়েছি, সমস্যা হলে ওখানে দেখে আসতে পারেন। তাহলে রাইস লিখলাম, এখন কোন আমরা সাহায্যকারী ভার্বটা নিব, কোনটা আমি বলেছিলাম যে টেন্সে থাকুক না কেন আমরা ঠিক তার পরের টেন্সে সাহায্যকারী ভার্ব নিব। তাহলে এটা দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফাইনাইট, প্রেজেন্ট ইনডিফাইনাইটের পরের টেন্স কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব কি, অ্যাম ইজ আর। তাহলে এই রাইসের সাথে আমরা কি বসাবো, অ্যাম ইজ না আর বসাবো, যেহেতু রাইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর সাথে আমরা কি বসাবো, ইজ বসাবো। তাহলে রাইস ইজ,
এখন এটা গেল সাহায্যকারী ভার্ব। এখন আমাদের মূল ভার্ব কি? ইট। ইটের পাস্ট ফর্ম কি? ইটেন। ঠিক আছে, তারপরে আমরা এরপরে কি বসাই? বাই বসাই। আর এই যে আমাদের সাবজেক্ট আছে, সাবজেক্ট যেহেতু এখানে অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে এর আগে আমরা বললাম না আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? মি। তাহলে এটা আলটিমেট যদি আমরা প্যাসিভ করি দ্বারা রাইস ইজ ইটেন বাই মি, এর থেকে একদম সহজ এক্সাম্পল আর হয় না। যদি বুঝতে সমস্যা হয় আমরা আবার আরেকটা এক্সাম্পল দিব, তার আগে এটা শেষ করি। আই এম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখতেছিলাম। এখানে দেখেন তো আমরা আগে ভার্বটা চেনার চেষ্টা করবো ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। আর রাইটিং, রাইটিং আসছে কোথা থেকে? রাইট থেকে। এখন এই বাক্যটার পরে আমরা ইট বসে মিলাবো। এখন ইট এটা মিশাই দিলাম, সরি মিশাই দিলাম, এখানে লিখলাম হচ্ছে ইট। তাহলে আই এম রাইটিং ইট, আমি এটা লিখতেছি। এটা একটা অর্থপূর্ণ বাক্য, তার মানে এটা কি হচ্ছে? এটা একটা ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বকে কি করা যায়? ভয়েস চেঞ্জ করা যায়। তাহলে আমি সুন্দরভাবে আর লিখে দিই এ লেটার। ঠিক আছে, এখন আসি, আমরা কি বলেছিলাম আমাদের যা স্ট্রাকচার কি ছিল, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা থাকে, ভার্বের পরে অবজেক্ট থাকে, সেই অবজেক্টটাকে আমরা কি করব? এখানে সাবজেক্ট করে নিয়ে আসবো, এবং যদি সেটা কোনো প্রোনাউন হয় তাহলে তার সাবজেক্টিভ ফর্ম বসাবো। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাদের এটাকেই বসাতে হবে, অন্য কিছু বসানো যাবে না। তাহলে এ লেটার। এখন আমরা কি বলেছিলাম, যে যদি কোনো বাক্য অ্যাক্টিভ ভয়েসে থাকে এবং এটাকে প্যাসিভ করতে বলে, তা আমরা তার ঠিক পরের টেন্সে সাহায্যকারী ভার্বটা নিয়ে কাজ করি। কিন্তু এখানে আমি একটা কথা বলেছিলাম, যদি কন্টিনিউয়াস টেন্সে থাকে অ্যাক্টিভ ভয়েসের কোনো বাক্য, তাহলে সেটাকে আমরা যদি প্যাসিভ করতে যাই, তাহলে তার পরের টেন্সে সাহায্যকারী ভার্ব নিয়ে আসার দরকার নাই। আমরা ওই টেন্সে সাহায্যকারী ভার্ব নিয়ে কাজ করব, শুধু কি করব? সাহায্যকারী ভার্বের পরে একটা বিং যোগ করব। ঠিক আছে, তাহলে এটা কোন টেন্সে দেওয়া আছে? যে কন্টিনিউয়াস, মানে আমি কি বলেছিলাম, আমার ক্লাসে যারা করেছে তারা বুঝতে পারবেন, কোনো ভার্বের সাথে যদি আইএনজি থাকে অবশ্যই সেটা কন্টিনিউয়াস টেন্স, সেটা যে কন্টিনিউয়াস টেন্সে হোক না কেন, তবে এটা কন্টিনিউয়াস টেন্স হতেই হবে। ঠিক আছে, তাহলে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, আমাদের অন্য কোনো টেন্সে যাওয়ার দরকার নাই। এখানে অ্যাম আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাহায্যকারী ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। তাহলে এ লেটার যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওর সাথে আমরা ইজ ব্যবহার করব। এ লেটার ইজ, তারপর কি বলেছিলাম, যে এ অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে একটা বিং যোগ করব। তাহলে এ লেটার ইজ বিং, এটাতে গেল সাবজেক্ট, তারপরে গেল সাহায্যকারী ভার্ব। এখন হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব কি? রাইটিং। আমি কি বলেছিলাম, যে প্যাসিভ ভয়েসের সবসময় কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বা ভার্ব 3 হবে। তাহলে এ লেটার ইজ বিং রাইটেন, এখানে কি হবে? বাই। আর এই যে এখানে যে সাবজেক্ট, এই সাবজেক্টের কি ফর্ম হবে? অবজেক্টিভ ফর্ম হবে। এই দুটো এক্সাম্পল যদি কেউ বুঝে থাকেন ইনশাআল্লাহ তার জন্য, এবং যদি টেন্সটা জেনে থাকেন তাহলে ভয়েস চেঞ্জটাই বেসিক যে ক্লাসটা আপনার জন্য ইজি হবে, এবং আমরা আগামী দিনে আর একটু অ্যাডভান্স নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমি আরো দুটা এক্সাম্পল লিখেছি, এক্সাম্পল গুলো করার চেষ্টা করব। প্রথমে আসি, হি প্লেড ফুটবল। এটা কোন? এই বাক্যটা আমরা প্রথমে কি বলেছিলাম, আগে আমরা চেষ্টা করব যে এটা আসলে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। প্লেড এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? প্লেড এটা ভার্ব। এরপরে ইট বসাই, যদি আমরা বলি যে হি প্লেড ইট, সে এটা খেলে, তার মানে এটা একটা অর্থপূর্ণ বাক্য হচ্ছে। তার মানে কি? এটাকে অবশ্যই ভয়েস চেঞ্জে রূপান্তর করা যাবে। তাহলে প্রথমে আমরা কি করি? প্রথমে আমরা লিখি যে অবজেক্ট কি হয়ে যায়? সাবজেক্ট হয়ে যায়। তাই এখানে অবজেক্টটা আসলে কি? অবজেক্টটা হচ্ছে ফুটবল। ফুটবল লিখলাম। এখন আমাদের এই সাবজেক্টের পরে আমাদের কি বসে? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি? সেটা আমাদের টেন্স দেখে আইডেন্টিফাই করতে হবে। এটা কি কোন টেন্সে দেওয়া আছে? হি প্লেড ফুটবল। দেখেন প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম, তারপর একটা অবজেক্ট। তার মানে কি বোঝা যাচ্ছে? এটা পাস্ট ইনডিফাইনাইট টেন্স। পাস্ট ইনডিফাইনাইট টেন্সের পরের টেন্স কি? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব কি? আমরা কি বলেছিলাম, যে টেন্সে থাকুক না কেন তার পরের টেন্সের সাহায্যকারী ভার্বটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে পাস্ট ইনডিফাইনাইট যদি হয় তাহলে এর পরের টেন্স পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। ঠিক আছে, তাহলে এর সাথে আমরা কি ব্যবহার করব? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ওয়াজ ব্যবহার করব। তাহলে ফুটবল ওয়াজ। এখন আমাদের মূল ভার্ব কি? প্লে।
প্লেট। এখন আমরা বাই যোগে কি পার করে দিব, এই যে সাবজেক্ট আছে এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্মে আছে, যখন আমরা বাই যোগে পার করে দিব তখন ওটা হয়ে যাবে কি অবজেক্টিভ ফর্মে। তাহলে হির পরিবর্তে হিম ব্যবহার করা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তারপরে এখন আসি, রাহিম ওয়াজ কুকিং ফিশ। রাহিম কি করতেছিল, মাছ রান্না করতেছিল। তাহলে আমাদের নিয়ম কি, এটা আমরা দেখবো যে কুক রান্না করা এটা আসলে ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ। তাহলে কি করার নিয়ম, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ টেস্ট করে একটাই নিয়ম হচ্ছে তার ভিতরে একটা ইট ঢুকে দেওয়া। তাহলে রাহিম ওয়াজ কুকিং ইট, রাহিম এটা রান্না করতেছিল, ইট দিয়ে বসালে সুন্দর মিলে যায়, তার মানে এটা আছে একটা ট্রানজিটিভ ভার্ব। এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। তাহলে প্রথমে গঠন কি থাকে, আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, ফিশ লিখলাম, তারপরে আসে আমাদের হচ্ছে মূল সাহায্যকারী ভাব। আমি কি বলেছিলাম, যে টেন্সে থাকুক না কেন তার পরের টেন্সে চলে যাব। এখন কথা হচ্ছে যদি কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমাদের অন্য কোনো টেন্সে যাওয়ার দরকার নাই, আমরা ওই টেন্সে সাহায্যকারী ভাব নিয়ে করব। তাহলে এখানে এর সাথে কি বসবে, এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আমরা যেহেতু ফিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা ওয়াজ ব্যবহার করলাম, তাহলে ফিশ ওয়াজ। তাহলে এখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হচ্ছে কুক, ইডি। তাহলে ফিশ ওয়াজ কুক এখানে বাই রাহিম। এখন বলতে পারেন যে এটার তো হচ্ছে গিয়া অবজেক্টিভ ফর্ম হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি নামটা ওগুলো অন্য কিছু থাকে তাহলে দেখা যায় যে ওটা তো আমরা করতে পারি না, অবজেক্টিভ ফর্ম আমরা করতে পারি না, আমরা ওটাই বসায় দিব। ঠিক আছে, যদি প্রোনাউন থাকে সেটা আলাদা, কিন্তু নাম বা অন্য কিছু থাকলে সেটা আমরা কি করতে পারবো না, অবজেক্টিভ ফর্ম আমরা করতে পারবো না, অবজেক্টিভ ফর্ম নাই সোজা কথা। ঠিক আছে, তাহলে এই বাক্যটা যদি বুঝতে পারেন ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে আপনার হচ্ছে ভয়েসের যে বেসিক যে ধারণা ইনশাল্লাহ আপনার সমাধান হয়ে গেছে। আর ইনশাল্লাহ আপনার আগামী দিনের যে অ্যাডভান্স ক্লাসটা আছে সেই ক্লাসটা করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ক্লাসটা কেমন হয়েছে এবং আপনারা এখান থেকে উপকৃত হয়েছেন কিনা সব অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।